হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি এই চ্যানেলে। কিছুদিন যাবৎ ভিডিও আমি দিতে পারিনি বিশেষ কারণে। এবার থেকে এই চ্যানেলে রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হবে। এখানে ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত সমস্ত ক্লাসের, সরকারি স্কুলের বাংলা মিডিয়ামের সমস্ত ক্লাসের অঙ্কের ক্লাস করানো হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাধ্যমিকে যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার সলভ করা হবে এবিটিএর। তো তোমরা জানো যে মাধ্যমিকের যে কোশ্চেনের প্যাটার্ন আছে তাতে শর্ট কোশ্চেন যেগুলো আছে 36 নম্বরের করা থাকে 1 থেকে 4 দাগের পর্যন্ত। এই 36 নম্বরের মধ্যে যে 36 নাম্বারই তুলতে পারবে তার অঙ্কে 100 পাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এই শর্ট কোশ্চেনের উপরে বেশি জোর দিতে হবে। মাধ্যমিক যারা 2025 সালে দেবে তাদের জন্যে তাদের যেহেতু কোর্স এখনও কমপ্লিট হয়নি, তাই আমি ব্রড কোশ্চেন এখন যাচ্ছি না। আমি এখন শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপরে জোর দেবো। তোমাদের ধীরে ধীরে যখন কোর্স কমপ্লিট হতে থাকবে তখন আমি ব্রড কোশ্চেনে চলে আসবো। আজকে আমাদের এই মাধ্যমিকের টেস্ট পেপারে দেখো, মাধ্যমিকের টেস্ট পেপারে 26 নম্বর পেজ, প্রথম পেজ, অঙ্কের প্রথম পেজ 26 নম্বর পেজ। 26 নম্বর পেজের অঙ্ক প্রথমে শুরু হবে। প্রথম অঙ্কটা দেখো যে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেওয়া আছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এই চ্যানেলে কোনো শর্ট টাইপের অঙ্কর পদ্ধতি করে দেওয়া হবে না, এখানে বেসিক পদ্ধতি করিয়ে দেওয়া হবে যাতে তোমরা পরীক্ষার হলে অঙ্কের শর্ট পদ্ধতি ভুলে না যাও। অর্থাৎ বেসিক পদ্ধতি করা থাকলে কি হবে, তোমরা অঙ্ক পদ্ধতিগুলি তোমরা কোনোদিন ভুলবে না। সেই জন্য সবসময় বেসিক পদ্ধতি ব্যবহার করবে। এই বেসিক পদ্ধতি প্রথমে মনে হবে একটু বড়, কিন্তু এই অঙ্কগুলো ধীরে ধীরে যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে এই অঙ্ক খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো ফাস্ট করতে পারবে। তাই বেসিক পদ্ধতি আমি এই চ্যানেলে অবলম্বন করব। কোনো রকম শর্ট পদ্ধতি এই চ্যানেলে করা হবে না, বেসিক পদ্ধতির ওপরে এই চ্যানেলে জোর দেওয়া হবে। প্রথম অঙ্ক আমরা শুরু করছি। দেখো 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি জানি? সমূল চক্রবৃদ্ধি সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে সময়, p মানে হচ্ছে যেটা প্রিন্সিপাল সেটা, এবং আর মানে হচ্ছে সুদের হার। এখানে আর বের করতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমাদের কত দেওয়া আছে? 441 টাকা বসিয়ে দেওয়া, 441, পি মানে হচ্ছে 400, 1 প্লাস আর বের করতে হবে, আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। এবার দেখো 441 এইটাকে এইভাবে করে নিতে হবে। যখনই এরকম আর বের করতে হবে তখন তোমাদের এইভাবে ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। এখানে ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এবার দেখো এটাকে দেখেই বোঝা যাচ্ছে এটাকে হোল স্কোয়ার আকারে আনা যাবে। তাহলে এটাকে স্কোয়ার করে দিয়ে 21, 441কে 21 আর 400 মানে 20, তার হোল স্কোয়ার করে দিলেই হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 তার এটা স্কোয়ার। এবার দেখো উভয় দিকে স্কোয়ার আছে, তার মানে বেসটা সেম, অতএব এটাকে আমরা পদ্ধতি করে নিতে পারি। এটা সমান সমান 21/20 সমান সমান 1 প্লাস আর বাই 100। এবার উভয় দিকটাকে যদি আমরা রিভার্স করে ফেলি, অর্থাৎ এই দিকটাকে এদিকে এবং এই দিকটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর বাই 100। এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা এদিকে রইল আর 1টা রইল এর সাথে। তাহলে 1টা যখন ওদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 21/20 মাইনাস 1 আর বাই 100 সমান সমান এটাকে করলে হয়ে যাবে হচ্ছে 1/20। এটাকে আমরা আর ইকুয়াল টু ক্রস গুণ করো, ক্রস গুণ করলে হয়ে যাবে হচ্ছে 100/20 সমান সমান 5%। দেখো এর অপশনে কি দেওয়া আছে? অপশন হচ্ছে বি এর অপশনে 5%, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো বি। এবার আমরা একের দাগে 2 নম্বর কোশ্চেনে চলে আসছি। দেখো একের দাগে 2 নম্বর কোশ্চেনে 3টে অনুপাত দেওয়া আছে এবং এই 3টে অনুপাতের যৌগিক অনুপাত বের করতে হবে। যৌগিক অনুপাত মানে কি? যৌগিক অনুপাত মানে হচ্ছে যতগুলোই অনুপাত দেওয়া থাকুক না কেন তার প্রথম পদগুলো একসাথে গুণ হবে, অনুপাত দ্বিতীয় পদগুলো একসাথে গুণ হবে। অর্থাৎ যৌগিক অনুপাত
সমান সমান প্রথম পদ কত আছে, প্রথমটার এক্স ওয়াই, দ্বিতীয়টার কত ওয়াই জেড, তৃতীয়টার কত জেড এক্স, অর্থাৎ এই তিনটে গুণ হয়ে গেল ইস্টু অনুপাত বলেছি জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো এগুলোকে তুমি গুণ করে দাও, এগুলো হচ্ছে দুখানা এক্স আছে তাহলে এক্স স্কোয়ার, দুখানা ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার, দুখানা জেড আছে জেড স্কোয়ার। এখানে একসাথে করে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দুদিকে সেম আছে তাহলে 1:1। যখনই প্রথম পদ এবং দ্বিতীয় পদ যখনই সেম হয়ে যায় তখনই এই অনুপাতটাকে বলা হয় সম্মানুপাত, অর্থাৎ এখানে এ অপশন, অ্যান্সার হলো এ। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো পরের অঙ্কটা হচ্ছে এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তটির পরিধির উপর যে কোনো একটি বিন্দু। তাহলে ছবিটা আমরা এঁকে নিই। ছবিটা হচ্ছে এরকম একটা বৃত্ত, সেই বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, এ ও বি, সি হচ্ছে বৃত্তটির পরিধির উপরে যে কোনো একটি বিন্দু সি। এবার কত, এসি হচ্ছে 3 সেন্টিমিটার, এসি হচ্ছে 3 সেন্টিমিটার এবং হচ্ছে বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এসি এবং বিসি 4 সেন্টিমিটার। এবার এবি যদি ব্যাস হয় তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের এই সি কোণটা হবে 90 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তের যে কোণটা হবে, অর্ধবৃত্তস্থ যে কোণটা হবে সেই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ বি এই বাহুটা হচ্ছে তার অতিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ব্যবহার করতে পারি এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। অর্থাৎ এখানে এ বি স্কোয়ার বের করলেই আমরা পেয়ে যাব হচ্ছে বৃত্তটির এ বি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ বৃত্তটির ব্যাস কত হবে সেটা আমরা পেয়ে যাবো। মান বসিয়ে দাও, এসি কত আছে, এসি হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তা কত হলো, এটা হয়ে গেল 9 প্লাস 16 সমান সমান 25, অতএব এ বি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার और এ বি সমান সমান 5, অর্থাৎ অ্যান্সার হলো কত, ডি। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখো একটা যে বৃত্তীয় মানে একটা দেওয়া আছে, সেটাকে আমরা ষষ্ঠিক মানে নিয়ে যেতে হবে, অর্থাৎ π/12 রেডিয়ানের মান বের করতে হবে এই অপশনগুলোর মধ্যে। তাহলে আমরা কি জানি, π/12 রেডিয়ান, এটাকে যদি আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসি তাহলে কি করব, 180 পাই এর জায়গায় 180/12 ডিগ্রি, পাই এর জায়গায় 180 ডিগ্রি হয় পাই রেডিয়ান মানে, তাহলে রেডিয়ানটা উঠে গেল, ডিগ্রি চলে আসলো। এটা ষষ্ঠিক পদ্ধতিতে মানে এটাকে কাটাকাটি করো, 15, অর্থাৎ হচ্ছে 15 ডিগ্রি। অপশন হলো ডি। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, যেখানে এইচ ইকুয়াল টু 2r, অর্থাৎ কিছুই না, শঙ্কুর ফর্মুলাটা লিখে, আয়তনের ফর্মুলাটা লিখে শুধু মান বসিয়ে দেওয়া। তাহলে আমরা এখান থেকে যদি শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো, 2r বসিয়ে দেবো, এটাকে গুণ করে দেওয়া 2/3 পাই আর কিউব, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হলো কত, অ্যান্সার 2/3 পাই আর কিউব বি। এবার আমরা চলে আসছি যে মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে। যে মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে এই যে রানের গড় দেওয়া আছে, বিরাট কোহলির একদিবসীয় 5খানা ইনিংসে রানের গড় দেওয়া আছে। তোমরা জানো এখন আইপিএল সিজন চলছে, আর বিরাট কোহলি টিম ইন্ডিয়া তথা বিশ্ব ক্রিকেটে স্বনামধন্য একজন ক্রিকেটার, কিং কোহলির নামে ডাকা হয় যাকে। হ্যাঁ, তার রান সংখ্যা এখানে 52, 2, 32, 56, 87, অর্থাৎ এখানে একটা সেঞ্চুরি হওয়ার কথা ছিল। আমরা যেরকম বিরাট কোহলির খেলা দেখি সেই অনুযায়ী, যদিও এখানে সেঞ্চুরি নেই, যাই হোক। তো এবার হচ্ছে এই যে সংখ্যাগুলো, রানের সংখ্যাগুলো দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ
কম থেকে বেশি অথবা বেশি থেকে কম, যে কোনো একটাই করতে পারো। তা কম থেকে যদি আমরা বেশি রিঅ্যারেঞ্জ যদি করি, তাহলে রানেরগুলো এরকম দ্বারা প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 52, তারপর 56, তারপর 87। অর্থাৎ এগুলোকে রিঅ্যারেঞ্জ করার পরে এর মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি দেখব, যদি এই যে যতগুলো ইনিংস দেওয়া আছে এই ইনিংসের সংখ্যা যদি অড নাম্বারে থাকে, তাহলে তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি ইভেন নাম্বারে থাকে তাকে সরাসরি 2 দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে দেখো যে এখানে যেহেতু অড নাম্বারে দেওয়া আছে, অর্থাৎ 5টা সংখ্যা বিজোড় সংখ্যায় দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে মধ্যমা কি করে পাবো? মধ্যমা সমান সমান হচ্ছে 5 আছে, তাহলে 5 যোগ 1/2 এত তম মান। মধ্যমা হবে যে এখান থেকে যেহেতু 5খানা ইনিংস আছে, সেই জন্য 5 যোগ 1/2 এততম মান যেটা আসবে সেটাই হবে তার মধ্যমা। তাহলে 5 যোগ 1 হচ্ছে 6/2 তম মান, 6/2 মানে হচ্ছে 3তম মান। এবার দেখো রিঅ্যারেঞ্জ করার পরে 3তম মান, আমরা তৃতীয় মানটা কত পেয়েছি? প্রথমটা 2, 32, 52, অর্থাৎ এটা হবে 52 এর মধ্যমা। কিন্তু অপশনে আমাদের দেখো 52 কোনোটাতে নেই, 20 আছে, 26 আছে, 30 আছে, কোনোটি নয়। অর্থাৎ অ্যান্সার হবে আমাদের ডি, কোনোটি নয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে দেখো শূন্যস্থান পূরণ আছে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের যে প্রশ্নগুলো 1 নম্বরের মানের আছে, সেই প্রশ্নের ক্যালকুলেশন তোমাদের দেখাতে হবে না। অর্থাৎ এই অঙ্কগুলো তোমরা যদি রাফে এর ক্যালকুলেশনগুলো করো তাহলে হবে। কিন্তু 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে যার মান 2 নম্বর আছে, সেইগুলো কিন্তু তোমাকে ডিটেলসে ক্যালকুলেশন করে দেখাতে হবে। যে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের আমি অনেকগুলো অঙ্ক ক্যালকুলেশন করে দেখালাম, 1-এর দাগের সবগুলোর অঙ্কই, কিন্তু ওর ক্যালকুলেশন দেখাতে পারো। তোমরা যেভাবে খুশি সেগুলোকে রাফ করতে পারো এবং তোমাদের পরপর ওগুলোকে রাফ মানে ক্যালকুলেশন করে দেখানোর কোনো প্রয়োজন নেই। 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের থেকে অঙ্ক তোমাদের ডিসক্রিপশন টাইপের, অর্থাৎ ক্যালকুলেশন করে দেখাতে হবে। এই অঙ্কগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে না। কিন্তু এই অঙ্কগুলো ক্যালকুলেশন করে দেখাতে না হলেও অঙ্কগুলো তো করতে হবে। তাই বেসিক পদ্ধতি আমি প্রথমেই বলেছি যে এই ক্লাসে কিন্তু সবই বেসিক পদ্ধতি শেখানো হবে, যাতে তোমরা একবার অঙ্ক শিখে গেলে আর কোনোদিন অঙ্ক না ভুলো। তাহলে দেখে নাও যে এটাও একটা অঙ্ক। জনসংখ্যা বৃদ্ধির যে আছে হচ্ছে সমহার বৃদ্ধির যে অঙ্কগুলো আছে তোমাদের, সেই অঙ্কগুলো আছে। সেই অঙ্ক থেকে দিয়েছে এখানে যে জনসংখ্যা হচ্ছে XY প্রতি বছর X/2% হারে বাড়ে, তাহলে 27 বছর পরে জনসংখ্যা কত হবে? একটা জিনিস খেয়াল রাখবে যে এই টেস্ট পেপারের এই পেজের এই অঙ্কটার কোশ্চেন কিন্তু তোমাদের অ্যান্সারে ভুল দেওয়া আছে। তা তোমরা দেখে নাও যে এটা কি করা হবে। এখানে হবে যে 27 বছর পর তোমাদের এগুলো লিখতে হবে না, কিন্তু আমি লিখে দিচ্ছি, যেহেতু আমি প্রথমেই বলেছি আমি ডেসক্রিপশন টাইপ করে একদম পুরো ডিটেলস করে দেবো। এইগুলো লিখতে হবে না, তবুও আমি এগুলো করে দিচ্ছি। জনসংখ্যা কত হবে? জনসংখ্যা হবে XY, যেহেতু এটা P হচ্ছে XY, 1 প্লাস R মানে হচ্ছে এখানে X/2, X/2/100 টু দি পাওয়ার 27। অর্থাৎ এটাকে যদি করে দাও X ইন্টু X/1 প্লাস X/200 টু দি পাওয়ার 27, এইটা হচ্ছে এর উত্তর হবে। কিন্তু তোমরা বইতে দেখবে যে অ্যান্সারের জায়গায় জেড দিয়ে কিছু আছে, কিন্তু এখানে কোনো জেডের কোনো চিহ্ন নেই এই অঙ্কটার মধ্যে। অর্থাৎ এই অঙ্কটার উত্তর মানাতে ভুল দেওয়া আছে। তাই এর উত্তর হবে শূন্যস্থানে হবে XY ইন্টু 1 প্লাস X/200 টু দি পাওয়ার 27। এইটা হচ্ছে এর শূন্যস্থানের উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণের দুটো বীজ কি কি হবে সেটা এখানে আমাদের করতে বলেছে। তো এখানে হচ্ছে CX² - AX + B এরকমভাবে দিয়েছে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমরা যে ফর্মুলাটা মানে AX² + BX + C এরকম আকারে যে কোনো দ্বিঘাত সমীকরণের ফর্ম্যাটটা দেওয়া থাকে, কিন্তু এখানে যে ধ্রুবক পদগুলো আছে সেই ধ্রুবক পদগুলোকে শুধু ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে।
অর্থাৎ এখানে আমরা যে শ্রীধর আচার্যের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী যে বীজ বের করার ফর্মুলা আছে সেই বীজ বের করার ফর্মুলাতে আমরা চলে যাব, তাহলে আমাদের বীজ বেরিয়ে যাবে। অর্থাৎ বীজদ্বয় হলো কি, ফর্মুলাটা কি, মাইনাস বি। তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে বি, অর্থাৎ মাইনাস এটা হচ্ছে বি। তাহলে হচ্ছে মাইনাস এ। ভালো করে খেয়াল করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা। এবার প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার। এখানে বি কত, বি হলো হচ্ছে মাইনাস এ, তাহলে হচ্ছে মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4ac, 4 এ মানে কত, এ মানে হচ্ছে সি, সি মানে কত, সি মানে বি, ভালো করে খেয়াল করবে, বাই 2a, 2a মানে কত, এখানে এ মানে হচ্ছে সি, 2a, 2 ইন্টু সি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না, এখানে ধ্রুবক পদগুলোকে শুধু ঘুরিয়ে দিয়েছে, ভালো করে খেয়াল করো। এ মানে হচ্ছে সি, বি মানে হচ্ছে মাইনাস বি, সি মানে হচ্ছে প্লাস বি। এখানে দেখো মাইনাস বি, তাহলে বি মানে হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস বি মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, বি মানে কত, মাইনাস এ, তাহলে মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ফর্মুলাটা হচ্ছে 4ac, 4 এ মানে কত, এ মানে হচ্ছে সি, আর সি মানে কত, সি মানে হচ্ছে বি, বাই 2a, এ মানে কত, সি, 2a। অর্থাৎ এটাকে একটুখানি সিম্পলিফাই করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এ প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4bc বাই 2c। এটাই হচ্ছে উত্তর। তো শূন্য স্থানে হবে এ প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4bc বাই 2c। এইটা হচ্ছে উত্তর। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। এখন একটা আয়তঘনর অঙ্ক দিয়েছি। একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায়। সর্বোচ্চ মাপের যে রডটি রাখা যায় সেটা কিভাবে আয়তঘনের মধ্যে রাখা যেতে পারে সেই কথাটা এখানে জানতে চেয়েছে। অর্থাৎ দেখো, এই কোণা থেকে যদি একটা রড এরকম আমরা ঢুকিয়ে দিয়ে এই কোণা পর্যন্ত, এই কোণা নয় কিন্তু, এই কোণা থেকে এই কোণা, তাহলে এটা কি, এটা হলো আয়তঘনের কর্ণ, যার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এই শূন্যস্থানে কিন্তু ফর্মুলাটা লিখতে হবে। শূন্যস্থানে জানতে চেয়েছে যে আয়তঘনের মধ্যে সব থেকে বড় মাপের যে রডটি রাখা যাবে সেটা কিভাবে, অর্থাৎ সেটা কি আয়তঘনে, সেটা হচ্ছে আয়তঘনের কর্ণ। অর্থাৎ এখানে হবে হচ্ছে কর্ণ। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে জ্যামিতির একটা অঙ্ক, একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণের সংখ্যা কতগুলি হতে পারে সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে বৃত্তস্থ কোণটাকে একটা বৃত্তচাপ নিয়ে নিতে হবে, একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণ। তাহলে একটা বৃত্তচাপ নিয়ে নিই, ধরো এই একটা বিন্দু এ বি, এটা হচ্ছে ধরো আরেকটা বিন্দু বি, তাহলে এ পি বি একটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ থেকে আমি কোণ আঁকছি, কতগুলো কোণ আঁকতে পারবো, একটা, এখান থেকে শুরু করে দুটো, তিনটে, যত খুশি হবে, চারটে, পাঁচটা। অর্থাৎ একটি নির্দিষ্ট বৃত্তের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর অঙ্কিত বৃত্তস্থ কোণের সংখ্যা অসংখ্য। অর্থাৎ এখানে হবে আমার অসংখ্য। এর পরের অঙ্ক দেখো, ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে, সায়েন্স কার্ড 45। তোমরা যে একটা ছক আছে সেই ছকটা তোমরা মুখস্থ করে নেবে, তোমাদের ত্রিকোণমিতি যখন হবে তখন মুখস্থ করে নেবে। সে মুখস্থ করলেই সেই ছক থেকেই তোমরা সাইন 45-এর ডিগ্রি মান পেয়ে যাবে। অর্থাৎ সাইন 45-এর ডিগ্রির মান হচ্ছে সাইন 45, সাইন স্কয়ার 45 মানে হচ্ছে 1/√2 তার স্কোয়ার।
অর্থাৎ এখানে হলো 1/2, তাহলে এটার মান হলো 1/2। এর পরবর্তী অঙ্কতে আমি চলে আসছি, যেটা হচ্ছে একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলা হয়। অর্থাৎ পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা হয় সেটাকে কি বলা হয়। তোমরা যখন পরিসংখ্যান বিভাজন তালিকা পড়বে তখন তোমরা এই নামটা জেনে যাবে। এটার নাম হচ্ছে, এখন জেনে নাও, ওজাইভ। ওজাইভ, হর্ষই ভ। তোমাদের আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। এর পরের ক্লাসে আমরা পরের দাগের থেকে অঙ্ক করব। অর্থাৎ তোমাদের আমি বলেছি আগেই যে আমরা এখন টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলো করতে থাকবো, কারণ হচ্ছে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই বই কমপ্লিট হয়নি, তাই ব্রড কোশ্চেন আমি যাচ্ছি না। আমরা শর্ট কোশ্চেন এখন থাকবো। যখন আস্তে আস্তে তোমাদের বইগুলো কমপ্লিট হতে থাকবে তখন আমি আবার প্রথম থেকে ব্রড কোশ্চেনে চলে আসব। এই চ্যানেলটিকে তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো, যাতে তোমাদের আরও বন্ধুরা এই চ্যানেলটির থেকে উপকৃত হয়। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।